আচ্ছা, আমরা কি পড়েছিলাম তা একটু তোমাদের মনে করাই দিই। আমাদের একটা লেকচার নোট, যে এই লেকচার নোট থেকে আমরা লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন, নন হোমোজেনিয়াস ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অগমেন্টেড ম্যাট্রিক্স, ইচেলন ফর্ম, রিডিউসড ইচেলন ফর্ম, এবং কিভাবে রিডিউসড ইচেলন ফর্ম তৈরি করা যায় এবং ইচেলন ফর্ম তৈরি করা যায় সেগুলো দেখানো হয়েছিল। এখানে কিছু ম্যাথ আছে। এখানে ম্যাথের যেই নিয়মগুলো দেওয়া আছে, করে দেওয়া আছে, এভাবে করতে পারো, অথবা আমি ক্লাসে যেভাবে লেকচারে দেখাই দিছি সেভাবে করাটা সহজ হবে। এটা একটু ডিটেল আকারে লেখা আছে, এভাবে করলে বেশি কাজ করতে হয়। ক্লাসে যেটা দেখানো হচ্ছে সেখানে করলে একটু সহজে আর কি। এখানে কিছু ম্যাথ গুলা আছে, এই ম্যাথ গুলা নিয়ে আনসারটা ম্যাচ করার চেষ্টা করবা। এছাড়া এখানে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন কি এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি, এবং সিস্টেম তিন ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেম। কনসিস্টেন্ট সিস্টেমের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, আর হচ্ছে নো সলিউশন। তারপরে কনসিস্টেন্ট সিস্টেম বা যদি ইউনিক সলিউশন হয়, সেই ইউনিক সলিউশনের ম্যাথ গুলো আমরা যেভাবে করলাম, দুইটা মেথড। নাম্বার ওয়ান দেখানো হয়েছে তো গাউসিয়ান ইলিমিনেশন মেথড। যখন গাউসিয়ান ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে ম্যাথ করা হয়, তখন আমরা সাধারণত এই একটা সিস্টেম থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স নিই, অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা প্রচলন ফর্ম করি, রিডিউস করা হয় না, এখানে প্রচলন করা হয়, তারপরে শেষ ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করার মাধ্যমে ভেরিয়েবল গুলোর ভ্যালু বের করা হয়। যদি গাউস জর্দান এলিমিনেশন মেথডে করা হয়, তাহলে ম্যাথটাকে রিডিউস ইচেলন ফর্ম অবস্থায় নিয়ে আসার পর ম্যাথটাকে সলভ করা হয়। পার্থক্য এখানে কি, আগেটা শুধু ছিল ইচেলন ফর্ম অবস্থায়, এখানে রিডিউস ইচেলন ফর্ম করতে হবে। নাম কি, গাউস জর্দান এলিমিনেশন মেথড। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ গুলো এখানে করে দেওয়া আছে। তার পরবর্তীতে ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশনের জন্য সে একই প্রসেস, তার কিছু নিয়ম। একটা ম্যাট্রিক্সের ইচেলন ফর্ম করার পরে যদি নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স তৈরি হয়, যতগুলো ডিফারেন্স তৈরি হবে ততগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি ভেরিয়েবল। সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা কে আমরা রিয়েল নাম্বার ধরে নিয়ে ম্যাথ সলভ করি, এবং যে সলিউশনটা আসে প্যারামেট্রিক বা মোর দেন ওয়ান সলিউশন আসে। তার পরবর্তীতে এখানে কিছু ম্যাথ দেওয়া ছিল, করে দেওয়া। তারপর নো সলিউশন। তা সিস্টেম যদি কনসিস্টেন্ট না হয়, ইনকনসিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে সাধারণত সলিউশন পাওয়া যায় না। এই সলিউশন তখন আমরা বলি সলিউশন, নো সলিউশন। তো সেই ধরনের সিচুয়েশনে সাধারণত এরকম একটা টার্ম পাওয়া যায় ম্যাথের একটা পর্যায়ে গিয়ে, জিরো ইজ ইকাল টু কোনো রিয়েল নাম্বার, জিরো ইজ ইকাল টু -6, জিরো ইজ ইকাল টু 3, এই ধরনের কোনো সংখ্যা পাওয়া যায়। এই সংখ্যাগুলো যখন পাওয়া যায়, জিরোর সমান -6 কখনো হতে পারে না, জিরোর সময় কোনো রিয়েল নাম্বার হতে পারে না, তখন আমরা বলি সিস্টেমটা কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। তার কিছু 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 এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেগুলা গ্রাফিকের আমাদের আলোচনা করা হয়েছে। একটা ম্যাথ দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি, যে সিস্টেমের ইকুয়েশন সবগুলো ইকুয়েশন হোমোজেনিয়াস, তাকে বলা হয় হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলভ করার প্রসিডিউর সেম, শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস এর সময় তিন ধরনের সলিউশন পাওয়া যায়: নো সলিউশন, মোর দেন ওয়ান সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। হোমোজেনিয়াস এর ক্ষেত্রে নো সলিউশন টার্ম ব্যাপারটা থাকে না, এখানে সব সময় সলিউশন পাওয়া যাবে, সব পরিস্থিতি সলিউশন পাওয়া যাবে। তার মধ্যে একটা সলিউশন হচ্ছে জিরো জিরো সলিউশন বা ট্রিভিয়াল সলিউশন। জিরো সলিউশন ছাড়াও যে সলিউশনটা পাওয়া যাবে সেই সলিউশনটা হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন, মানে একের বেশি সলিউশন। এটা ছিল আমাদের মোটামুটি এই লেকচারের পার্টগুলা। এই লেকচারের কোথা থেকে পড়ানো হয়েছে, সেই বইয়ের, বই যদি আমরা দেখি, বইয়ের চ্যাপ্টার হচ্ছে 2.1। 2.1 চ্যাপ্টার যদি তুমি দেখো, 2.1 চ্যাপ্টারের সবগুলা কন্টেন্টে এই ম্যাথ গুলা তুমি এখানে পেয়ে যাবা। সবগুলা বেসিক এবং রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো এখানে পাওয়া যাবে। এরপর হচ্ছে 2.2 পড়ানো হয়েছে। 2.2 এর সবগুলো ম্যাথ যদি তুমি এক্সাম্পল 1 থেকে দেখা শুরু করো, তুমি দেখবা সবগুলো ম্যাথ তুমি পারতেছো এই লেকচার নোটটা পড়ার পরে। আর যেগুলো তুমি পারতেছো না সেগুলো তুমি একটু পরে পারবা, সেগুলা অটোমেটিক তুমি পেয়ে যাবা। এখান থেকে কোর্স আউটলাইনে বেশ কিছু ম্যাথ করতে বলা হয়েছে।
সবগুলো ম্যাথে ম্যাক্সিমাম করতে পারবো, কয়েকটা ম্যাথ করতে পারবো না সেগুলো আমি আমি করাই দিব। এই 2.1 2.2 চ্যাপ্টার এর উপর তুমি চাইলে পরীক্ষা দিতে পারো। আমাদের এবার আমরা যে সময় পাবো সেই সময় সম্ভবত একটা ক্লাস টেস্ট নিতে পারবো, আর এর আগে দুইটা নেওয়া হয়েছে, মানে মোট তিনটা ক্লাস টেস্ট। তিনটার মধ্যে দুইটা বেস্ট টু কাউন্ট করা হবে, দুইটা ক্লাস টেস্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, আর একটা নেওয়া হবে। সেই একটা আসলে কবে দিতে চাও, এই সম্বন্ধে কি এর আগে ক্লাসে কোনো কথা বলা হয়েছিল? আচ্ছা, তবে আমার মনে হয় এটা কনফার্ম করে ভালো, যদি নেক্সট উইকে দাও তাহলে তোমাদের জন্য সুবিধা। আর সিলেবাস একই থাকবে, আমরা এই 2.1 2.2 এর উপর সিলেবাস নিতে পারি, অথবা এর আগে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস মিলে একটা সিলেবাস হইতে পারে। আর অথবা এখন যেটা করাচ্ছি এগুলো করতে পারো। এগুলো যদি করো তাহলে এগুলো প্র্যাকটিস করা দরকার। আজকে থেকে প্রায় যদি দাও তাহলে বেশ কিছুদিন সময় আছে, নেক্সট উইকের শেষ ক্লাসে পরীক্ষা দিতে পারো। প্রথম ক্লাসে না, দ্বিতীয় ক্লাসে পরীক্ষা দিতে পারো, অথবা তোমাদের যদি অন্য কোনো চয়েস থাকে সেখানে দিতে পারো। তবে সামনের উইকে পরীক্ষা দেওয়াটা ভালো, তাহলে পরের উইকে গিয়ে অনেকের হয়তো ল্যাব ফাইনাল অথবা ল্যাব রিলেটেড পরীক্ষাগুলো চলে আসতে পারে। এই জন্য সামনে দিলে মোটামুটি সিলেবাস 2.1 2.2। আর কালকে বন্ধ আছে, তাহলে তো কালকে কোন ক্লাস নাই। পরের শনিবার দিন কাউন্সিলিং পাওয়া যাবে, আর সোমবার দিন রবিবার দিন কাউন্সিলিং পাওয়া যাবে। আর চাইলে দিতে পারো পরীক্ষা, পরেও দিতে পারো, তো পরে দিলে একটু সময় কম, মানে চাপ হয়ে যেতে পারে। পরীক্ষাটা এখন কবে দিবা? একটা টেন্টেটিভ ডেট ঠিক করে ফেলো, যে এটাতে পরীক্ষা দিব। নেক্সট ক্লাসে আবার সেটা কনফার্ম করা হবে। হ্যাঁ, 28 তারিখ কি বার? আচ্ছা, দিতে পারো। তো যত দেরিতে দিবা তত তোমার জন্য ঝামেলা হয়ে যাবে, কারণ ওই উইকে তোমার চাপ পড়বে। লাস্ট উইকে লাস্ট ক্লাস শেষ ক্লাস, খাতা খাতা কিভাবে দেখাবো? এই জন্য তো বললাম আগে দাও, এই জন্য তো বললাম আগে দাও। হ্যাঁ, এই জন্য পরে, সেই জন্য তো তোমাদের উপর চয়েস দিয়েছি, তারপর চয়েস দেওয়ার পরেও বলতেছি এই কারণে যে তুমি যদি নেক্সট উইকের পরের উইকে চলে যাও তাহলে সব ল্যাব ফাইনাল চলে আসবে। আর আর তুমি এই কোর্সের জন্য তো আর 10 দিন পড়বা না, তাই না? তুমি এই কোর্সের জন্য তো হয়তো বা 2 দিন বা 3 দিন পড়বা, 1 দিন পড়বা, 4-5 ঘন্টা পড়লেই হয়ে যাবে আর কি। আচ্ছা, আমার মনে হয় পরীক্ষাটা নেক্সট উইকে থাকুক। শনিবার দিন তোমরা এই শুক্রবার দিন এই পড়াগুলো গুছায় ফেলো। শনিবার দিন আমার যখন ক্লাস হবে ক্যাম্পাসে, অনলাইন না, তখন তো সরাসরি ইনশাল্লাহ ক্লাস হবে, তখন আবার পরীক্ষার ডেট নিয়ে ডিটেল আলোচনা করব। আমার মনে হয় তখন আবার এই ডেটটা আবার, মানে আবার কনফার্ম করা হবে। কিন্তু ধরে রাখো নেক্সট উইকে পরীক্ষা, সিলেবাস 2.1 কি 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 পড়বা, এই যে লেকচার শিট শেয়ার করা হয়েছে, এই শিটের সবগুলো যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আগে করার চেষ্টা করবা। করার চেষ্টা করার পর তুমি কিছু প্রবলেম ফেস করবা, যদি এখনো করে না থাকো, সেই প্রবলেম গুলো আমরা আলোচনা করব। যদি প্রবলেম বেশি হয় তাহলে আমরা পরীক্ষা চিন্তা করব কি করতে পারি, আগে পরে নিতে পারি কিনা, আগে নিতে পারি। আগে তোমার সুযোগ নেই, পরে নেওয়া যায় কিনা। আর এই ম্যাথগুলো তুমি করতে পারতো সেটা সে দেখবা। এই ম্যাথগুলো শেষ করার পর এখানে অনেকগুলো ম্যাথ আছে, এখানে প্রায় 10-12টার মতো ম্যাথ আছে। একই একই নিয়ম, সবগুলো একই কাজ, হয় ইচলন ফর্ম অথবা রেজিস্ট্রেশন ফর্ম। করার পর তুমি এই 2.1 2.2 চ্যাপ্টার কোশ্চেন গুলো দেখবা, দেখার মধ্যে তুমি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি আনসার করতে পারতেছো। এগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করতে পারবো। তারপরে আমরা হয়তো ডিসিশন নিব যে পরীক্ষাটা যদি চাও, যদি ম্যাক্সিমাম যদি না চাই তাহলে তো পরে নিতে হবে, কিন্তু আগে দিলে তোমার জন্য ভালো। কারণ শেষ উইকে তোমার আরো পরীক্ষা এবং আরো ল্যাব, অন্যান্য পরীক্ষার ডেট কি দেওয়া হয়েছে অন্যান্য কোর্সের?
এই স্যাটারডে পরীক্ষা ডেট দিছে? আচ্ছা, যেদিন সুবিধা হয় সেদিন পরীক্ষা দাও, সমস্যা নাই, শেষ ক্লাসও দেওয়া যাবে, কিন্তু শেষ ক্লাস দেখলে খাওয়া দেখাতে পারবো না। আর এই জন্য যে কোনো ক্লাসে পরীক্ষা নেওয়া যাবে, নেক্সট ক্লাসে আমরা ডিসিশনটা ফাইনাল করবো। আপাতত সিলেবাসটা 2.1 2.2 এটা পড়া শুরু করো। আজকে আজকে কিছুটা দেখো, তারপরে কালকে দেখো, প্রয়োজনে ক্লাসে আবার পুরো লেকচার নিয়ে এই পুরো এই 2.1 2 নিয়ে আলোচনা করা যাবে। তারপরে আমরা ডিসিশন নিয়ে তারপরে আবার একটা ফাইনাল ডেট ঠিক করবো। আর এছাড়াও হ্যাঁ, বলো। এতক্ষণ এতক্ষণ তাহলে কি বললাম? সিলেবাস 2.1 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত পড়া শুরু করো, তারপরে আমরা বাকিটা দেখবো। আচ্ছা, এখন দেখো এখান থেকে আর কি 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 পড়বো। এখান থেকে আমরা এরপরে 3.1, এই 2.1 2.2 থেকে যদি প্রয়োজন হয় আমি আরো ম্যাথ সলভ করাবো। আমাদের হাতে আরো কিছু সময় থাকবে, ক্লাসে অথবা কিছু প্র্যাকটিস সেশন যদি করা যায়, অথবা এক্সট্রা যদি কোনো হেল্প লাগে, কাউন্সিলিং অথবা কাউন্সিলিং বাইরে যদি বেশি সংখ্যক স্টুডেন্টের যদি কোনো কারণে মনে হয় যে আরো কোনো টপিকস এর উপর এটা বা আগের যে আরো কিছু ক্লাস করা দরকার, চাইলে তারা এই যদি সবাই এগ্রি করে কোনো একটা কমন টাইমে এই সবাইকে একটা এক্সট্রা ক্লাসের হেল্প করতে পারবো। যদি সবার প্রয়োজন মনে করে যে আমরা একটা কোনো একটা কমন কমন সেশনে হয় ওই দিনে, শনিবার অথবা যে কোনো একদিন, উইকডেতে অথবা উইকডের শেষ স্লটে অথবা মানডেতে যে কোনো সময় যদি কেউ এক্সট্রা ক্লাস চায় ক্লাস নিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা এখন পড়ার মধ্যে আসি, মূল পড়ার মধ্যে চলে আসি। হ্যাঁ, অন্য জায়গার সমস্যা অন্যভাবে সলভ করবো আমরা ইনশাল্লাহ। এই, এখন যেখানে পড়াচ্ছি সেখানকার কথাগুলো শেষ করি। অন্য জায়গার মধ্যে কি সমস্যা, ব্যক্তিগত সমস্যা থাকলে কাউন্সিলিং এ এই হ্যাঁ হ্যাঁ, ওগুলো আবার মনে করবা এবং কাউন্সিলিং এ আসতে থাকবা, এই জন্য তো সেগুলো পরীক্ষা দেয়নি। যেগুলো অনেক আগে পড়াইছি সেগুলো তার পরীক্ষা দেয়নি এখন। নিয়ম মাফিক তো সেগুলো সিলেবাসের আগে আসলে পড়ার কষ্ট এটা পড়ে দেখা ছিল। যেহেতু সেগুলো অনেক আগে পড়ছো, ভুলে গেছো, আস্তে আস্তে মনে করে থাকবা এবং কাউন্সিলিং এ আসতে থাকবা। আর এই জন্য সিলেবাস যেগুলো এখনই পড়াচ্ছি সেগুলোই পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি। যার 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 সমস্যা আছে, সেগুলো আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই করে যখন ভার্সিটি খুলবে তখন তো ভার্সিটি ইনশাল্লাহ সারাদিন থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তখন তুমি কাউন্সিলিং আসতে পারবা। তো ধৈর্য ধারণ করতে হবে এবং সময় নিয়ে আসতে হবে। কারণ দেখা যাচ্ছে তুমি হয়তো বা তোমার ক্লাস শেষ হলে আমার ক্লাস থাকতে পারে, ক্লাসে তার তোমাকে আর তখন তোমাকে তার হেল্প করতে পারবো না। যখন কাউন্সিলিং টাইম ওই টাইমে আমরা চেষ্টা করবো এবং ক্লাসের বাইরেও হয়তো বা ডে লং থাকবো আর কি। হ্যাঁ, বলো। আমার মনে হয় আছে, তুমি ভালো মতো খুঁজে দেখো। আচ্ছা দেখো এখানে 3.1 চ্যাপ্টার, এই এখান থেকে আমরা ম্যাথ করাবো। এই ম্যাথ গুলা 3.1 একদম ছোট ছোট বলতে নাইন ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেলের ম্যাথ, তাও এখানে আমরা নতুন ভাবে পড়াবো। তারপরে 3.2 চ্যাপ্টার পড়াবো, 3.3 পড়াবো। এখান থেকে কিছু ম্যাথ, এই ম্যাথ গুলো খুব সহজ, করতে কোনো সময় লাগবে না। তোমাদের এই লিনিয়ার চ্যাপ্টার মানে বেশি মানে বোঝার মতো করার মতো খালি 2.1 2.2 চ্যাপ্টার আছে। 3.1 2 3 4 বাকি যে চ্যাপ্টার গুলো আছে সবগুলা তোমাদের জন্য মানে খুব বেশি সময় লাগবে অথবা খুব কষ্টদায়ক হবে, অথবা পড়তে তোমাদের দেখা যাচ্ছে তুমি একাই পড়তে পারবা, মানে আমাকে লাগবে এরকম ব্যাপার না, জানিয়ে দিতে হবে কি কি আমি পড়াই দিব অবশ্যই। কিন্তু সেগুলো হচ্ছে তোমার 2.1 2.1 এবং 2.2 চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুইটা চ্যাপ্টার তুমি করতে গিয়ে তুমি দেখবা যে তুমি ক্যালকুলেশনের প্রবলেমে পড়তেছো। এই জন্য এই কাজগুলো আগে করে ফেললে তোমার পরীক্ষার মধ্যে 25 থেকে 35% নাম্বার তুমি আসলে টোটাল পাবা কোশ্চেনের মধ্যে। সাধারণত এই ইনভার্স বের করা বলো সেখানে ইচিরন ফর্ম করতে হয়, সলিউশন বলো সেখানে ইচিরন ফর্ম করতে হয়। তারপর তোমার এই আইগেন ভেক্টর বের করার সময় সেই একই কাজ করতে হয়, মানে একই কাজ 3 4 5 জায়গায় ম্যাথ করতে হয়। এই জন্য তুমি যদি ওই 2.1 2 চ্যাপ্টার ভালো মতো করতে পারো তাহলে তোমার জন্য আসলে লিনিয়ার অ্যালজেব্রা পড়া সহজ হয়ে যাবে।
এই জন্য একটু আর্লি করো যাতে দীর্ঘদিন সময় পাও। আর আমাদের এই কোর্সের পরীক্ষা প্রথম দিনই হয়, এই জন্য এই তোমার এই ম্যাথ গুলো যদি আগে থাকে তো বাকি ম্যাথ গুলো রিভিশন দেওয়ার জন্য একটা লং টাইম সময় পাওয়া যাবে। আচ্ছা, আমরা আবার পড়ার মধ্যে ফিরে আসি। আমরা 3.1 চ্যাপ্টার দিয়ে শুরু করব। 3.1 চ্যাপ্টারটা হচ্ছে অপারেশনস অন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অপারেশন। ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে, তার কিছু রো থাকে, কলাম থাকে। যেমন এই একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের রো সংখ্যা 3টা, কলাম সংখ্যা 2টা। এই একটা ম্যাট্রিক্স, তার রো সংখ্যা 2টা, কলাম সংখ্যা 3টা। এই একটা ম্যাট্রিক্স, এখানে রো সংখ্যা 1টা, কলাম সংখ্যা 4টা। এরকম এভাবে অর্ডার দিয়ে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে সাধারণত আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখি। কিভাবে লিখতে পারি সেটা যদি একটু দেখাই। দেখো, ম্যাট্রিক্সকে সাধারণত এভাবে করে লেখা হয়, অথবা এভাবেও লেখা হয়, আর ডিটারমিনেন্টকে লেখা হয় এভাবে। ডিটারমিনেন্টটা পরে আসবে, তখনই আবার বলবো। এখন দেখি এখানে, মনে করো ম্যাট্রিক্সের 1 2 3 4 -1 5 0 1 2। এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 3টা। এই একটা, এই একটা রো, এদেরকে রো বলা হয়। ম্যাট্রিক্সের রেক্টেঙ্গুলার অ্যারে, আর এগুলোকে রো বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। একটা ম্যাট্রিক্সের এই সংখ্যা যেগুলা রো এবং কলামে থাকে তাদেরকে বলা হয় এন্ট্রি, এলিমেন্টও বলা হয় এগুলাকে। এই ম্যাট্রিক্সের অর্ডার, সাধারণত অর্ডার দিয়ে একটা ম্যাট্রিক্সকে বোঝানো হয়। তার ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে তার রো এবং কলাম সংখ্যা। এখানে রো সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা, 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স, মনে করো 1 2 3 1 0 2। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা 3টা, 2 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। আবার আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 1 2 1 -1 5 3। এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা হচ্ছে 2টা। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা এভাবে প্রকাশ করা হয়। আবার দেখো, একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ডিফাইন করি এভাবে, এ এ আই জে, এন্ট্রিগুলোকে এ আই জে ভাবে লিখলাম। তো এ ম্যাট্রিক্স যদি এভাবে লেখা হয়, 1 2 -1 2 1 7 0 1 5। এই ম্যাট্রিক্সে যদি বলা হয় বলতো এন্ট্রি এ 3 1 কত হবে? 3 1, তার মানে 1 2 3, 3 নাম্বার রো, 1 নাম্বার কলাম। এইটা হচ্ছে তার এন্ট্রিটা হচ্ছে 0। যদি বলা হয় এ 2 3 কত হবে? 2 নাম্বার রো, 3 নাম্বার 7। আর যদি বলা হয় বলতো এ 4 3 কত হবে? 4 3 নাই এখানে, কারণ হচ্ছে এই এখানে 4টা রো তো নাই। তার মানে এই কোশ্চেনটা ঠিক হয় নাই, কোশ্চেনটা ভুল। যেহেতু এখানে যে এন্ট্রি গুলো আছে তার রোর সংখ্যা 4, 4 তো এখানে রো পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এগুলো ম্যাট্রিক্সের মানে এই শুরুর কথাবার্তা। এরপরে একটা ডেফিনেশন, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সটা কি আসলে? একটা ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। মানে ম্যাট্রিক্সের অর্ডার, রো এবং কলাম যদি ম্যাচ করে। যেমন এখানে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 3 বাই 3 অর্ডার। মানে রো সংখ্যা 3টে এবং কলাম সংখ্যা 3টে, যেন এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল দিই, 1 2 1 -1। এই ম্যাট্রিক্সটা কি হবে? এই ম্যাট্রিক্স 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। আবার
4x4 ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি 4টা থাকে, কলাম সংখ্যা যদি 4টা থাকে, 4x4 রো আর কলাম যদি সমান হয় কোনো ম্যাট্রিক্সের, তাকে সাধারণত স্কোয়ার ম্যাট্রিক্স বলে। তারপরে দেখো এক্সাম্পল 1 এর দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, তো তাদের মধ্যে করসপন্ডিং অর্ডার ম্যাচ করতে হবে এবং তার সমান হইতে। এ এবং বি দুটা ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে এর যে পজিশনে যে এন্ট্রিটা আছে বি সেই পজিশন সেই এন্ট্রি থাকবে। তাহলে দেখো এর যে পজিশন 2 এটা 2 ইকুয়াল, 1 1 ইকুয়াল, 3 আর 3 ইকুয়াল, তাহলে এক্স প্লাস 1 এর মান কত হবে? 5। এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালুটা হচ্ছে 4। তার মানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার শর্ত হচ্ছে তাদের করসপন্ডিং সবগুলা এন্ট্রি সমান হবে এবং তাদের অর্ডার সমান হতে হবে। তারপর আসো এক্সাম্পল 2, ম্যাট্রিক্সের এডিশন এন্ড সাবট্রাকশন। ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের হ্যাঁ বলো। এই যে বলে দিচ্ছে তো a equal to c হবে না, there is no value for x for which a equal to c, কারণ a c the size difference। আচ্ছা এক্সাম্পল 2 দেখো, এক্সাম্পল 2 তে দুটো ম্যাট্রিক্সে যদি অ্যাড করো তাহলে তাদের এডিশন গুলো কিভাবে হয়? এডিশন গুলো সাধারণত কম্পোনেন্ট ওয়াইজ হয়। কম্পোনেন্ট ওয়াইজ কি হবে? তাদের সাইজ সমান হতে হবে এবং সাইজ সমান হওয়ার সাথে সাথে দেখো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি এ এবং বি কিভাবে অ্যাড করতে পারি, এ ম্যাট্রিক্সের এই যে এন্ট্রি 2, বি ম্যাট্রিক্সের এই এন্ট্রিকে অ্যাড করব, 2 প্লাস মাইনাস 4 মাইনাস 2 এ বি এখানে আসবে। যদি সাবট্রাক্ট করি 2 মাইনাস 6, তাহলে এই যে এখানে 6 পাওয়া যাবে। ঠিক সিমিলার সবগুলা 1 এর সাথে 3 কে অ্যাড করব, তারপর 0 এর সাথে 5 কে অ্যাড করব, 3 এর সাথে 1 কে অ্যাড করব, সেভাবে করে করসপন্ডিং এই ভ্যালুগুলা বসতে থাকবে। তার মানে ম্যাট্রিক্সের যোগ বা এডিশনের ক্ষেত্রে তাদের সাইজ মানে হচ্ছে অর্ডার এবং রো সংখ্যা কলাম সংখ্যা যেই অর্ডারে থাকবে সেই অর্ডারেরই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হবে। অর্ডার যদি ভিন্ন হয় তাহলে তার যোগ বিয়োগ পসিবল না, মানে এডিশন সাবট্রাকশন পসিবল না। মানে এখানে এ এর সাথে সি অথবা বি এর সাথে সি অ্যাড বা সাবট্রাক্ট করা যাবে না। তারপর এক্সাম্পল 3 দেখো, কোন একটা ম্যাট্রিক্সকে যদি কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার প্রতিটা এন্ট্রিকে মাল্টিপ্লাই করবো। এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে যতগুলো এন্ট্রি আছে সবার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সকে যদি কোনো সংখ্যা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো সবগুলো এন্ট্রিতে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে। সি একটা ম্যাট্রিক্স, যদি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করো ম্যাট্রিক্সের সবগুলো সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে। তারপর দেখো রো এবং কলাম ভেক্টর। একটা ম্যাট্রিক্সের রো গুলোকে নিয়ে যে ভেক্টর তাকে বলা হয় রো ভেক্টর, আর কলাম গুলোকে নিয়ে যে ভেক্টর তাকে বলা হয় কলাম ভেক্টর। একটু ডিটেল কথা বলি। মনে করো একটা ম্যাট্রিক্স, ভেক্টরটা আসলে কি, ভেক্টরটা সম্বন্ধে ডিটেল তো পরের কোর্সে পড়বা। তারপর এখানে একটু বলে দিই, আগে যেটা পড়ছি 2i প্লাস 3j মাইনাস k এটা ভেক্টর। চাইলে এই ভেক্টরটাকে আমরা এভাবে লিখতে পারি 2 3 মাইনাস 1। কোথাও কোথাও এটাকে এভাবে লেখে, ম্যাট্রিক্স আকারে বা এই সিস্টেমে লেখা হয়। কোনো কোনো বইতে এটাকে এভাবে লেখে। যাই হোক, যদি এগুলো হচ্ছে ভেক্টর, কোন একটা ম্যাট্রিক্সের রো গুলোকে নিয়ে যে ভেক্টর হবে তাকে বলা হয় রো ভেক্টর। ফর এক্সাম্পল এখানে 3 বাই 3 ম্যাট্রিক্সে বোঝাতে সুবিধা হবে। 1 2 মাইনাস 1 1 1 5 3 7 8
এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে একটা রো, এই রো নিয়ে যদি একটা ভেক্টর তৈরি করো 1 2 -1, তাহলে রো ভেক্টর। সিমিলারলি এই রোটাকে নিয়ে যদি ভেক্টর তৈরি করো 1 1 5, তাহলে রো ভেক্টর। এই রোটাকে নিয়ে একটা ভেক্টর তৈরি করো 3 7 8, তাহলে এই রো গুলো যেহেতু ভেক্টর তৈরি হয় এদেরকে সবাইকে বলা হয় রো ভেক্টর। আবার কলাম গুলোকে নিয়ে যদি কোনো ভেক্টর লেখো তৈরি করো, এই কলামকে নিয়ে ফার্স্ট কলাম, তাদেরকে নিয়ে যদি কোনো এভাবে লেখা যায়, ভেক্টর কি এভাবে লেখা যায় 1 1 3, এটাকে বলা কলাম ভেক্টর বলা হয়। সিমিলারলি এই কলামকে নিয়ে যদি কোনো ভেক্টর তৈরি করো সেটা কি হবে 2 1 7, এটাও একটা ভেক্টর, সেটা কলাম ভেক্টর। সিমিলারলি থার্ড কলামকে নিয়েও ভেক্টর বানানো যাবে। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের ভেক্টর গুলা যদি রো থেকে নেওয়া হয় তাদের নাম রো ভেক্টর, যদি কলাম থেকে নেওয়া হয় তাকে কি বলা হবে কলাম ভেক্টর। আচ্ছা দেখো, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, এই সিস্টেমে লিখতে পারি। এক্সাম্পল 4 থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে তুমি এই যে সিস্টেমটা আছে সিস্টেমটা কিভাবে লিখবা, ax = b ফরম্যাটে লিখবা। তাহলে এটা আসলে কি, এ হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই যে ফার্স্ট ম্যাট্রিক্স ছিল x1 এর কোএফিসিয়েন্ট 1, x2 এর কোএফিসিয়েন্ট 2, x3 এর কোএফিসিয়েন্ট 3, তার মানে এটা হচ্ছে ফার্স্ট রো। আর ঠিক সিমিলারলি এটা তার কোএফিসিয়েন্ট সেকেন্ড, এটা সেকেন্ড রো, এইটা কোএফিসিয়েন্ট তার এটা হচ্ছে থার্ড রো। ভেরিয়েবল গুলো x1 x2 x3 আর কনস্ট্যান্ট এভাবে। এভাবে যদি আমরা লিখি তাহলে এই সিস্টেমটাকে আমরা কিভাবে লিখতে পারি, ax = b ফর্মে। এর মানটা কি হবে, এর মানটা যা বের করা হয়েছে 1 2 3, বির ভ্যালুটা মানে 2 5 3 1 0 8, এখানে x1 x2 x3 = 5 3 17। এখন যদি তুমি ক্যালকুলেশন কমপ্লিট করো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন করো, এই রোর সাথে এই কলাম মাল্টিপ্লাই করো, তো কি পাওয়া যাবে x1 + 2x2 + 3x3, এটার সাথে যদি আবার এটা মাল্টিপ্লাই করো 2x1 5x3 + 3x3, আর থার্ডটার সাথে যদি আবার মাল্টিপ্লিকেশন করো তাহলে কত পাওয়া যাবে x1 0x2 + 8x3 5 3 17। ম্যাট্রিক্সের যেটা নিয়ম, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3/1, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3/1, অর্ডার সমান। এখন এই যে ইকুয়াল যদি করো তাহলে এই ম্যাট্রিক্সের ফার্স্ট এন্ট্রি এটার ফার্স্ট এন্ট্রির সমান হবে। যদি এভাবে দেখো তাহলে কি পাওয়া যাবে x1 + 2x2 + 3x3 = 5। সিমিলারলি এখান থেকে ইকুয়েশন লিখলে কি লেখা যাবে, এই দুটো সমান হবে 2x1 5x2 + 3x3 = 3।
সিমিলারলি থার্ড ইকুয়েশনকে যদি সমান করো তাহলে কি লেখা যাবে? x1 plus 0 x2 plus 8 x3 is equal to 17। তার মানে একটা সিস্টেমকে আমরা চাইলে কি করতে পারি, ax is equal to b ফর্মুলা লিখতে পারি অথবা এই ফর্মুলা লিখতে পারি। দেখো তো বুঝতে পারো কিনা। জিম্বাদো হ্যাঁ পরেরটা শিখে। হ্যাঁ, এখানে কার কোন কোশ্চেন আছে? হ্যাঁ বলো। যা আছে ঠিক আছে, তুমি এটা বুঝছো কিনা সেটা দেখো। যেটা করে দিচ্ছে সেটা ঠিক আছে, তুমি এখানে বুঝছো কিনা দেখো। আচ্ছা দেখো,
দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট কিভাবে হতে পারে আমরা একটু দেখি। এ এবং বি ম্যাট্রিক্সের প্রোডাক্টের কিছু রুল আছে, সেই রুলটা আমরা এখন দেখব। দুইটা ম্যাট্রিক্স প্রোডাক্টের জন্য শর্ত আছে, সে শর্তটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হবে। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সমান হবে। যেমন এখানে এ এবং বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান, এজন্য আমরা এদের মধ্যে মাল্টিপ্লাই করতে পারবো বা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব হবে। তার অর্ডারটা কত হবে? অর্ডারটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স এর রো এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম সংখ্যার যে অর্ডার। যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, এ ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 4/2, চারটা রো দুইটা কলাম। বি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/3। তাহলে বলতো এ বি ম্যাট্রিক্স এর অর্ডার কত হবে? 4/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তার মানে ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব না, তাদের অর্ডার ম্যাচ করতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। এখানে এক্সাম্পল 5 দেওয়া আছে। এক্সাম্পল 5 এ দুইটা ম্যাট্রিক্স এ এবং বি। আচ্ছা বলতো এ ম্যাট্রিক্সের অর্ডার কত? টু বাই থ্রি, দুইটা রো তিনটা কলাম। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/4। এই দুইটা কি সমান? তাহলে এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2/4। এই পার্টটা একটু ভালো মতো দেখো, এই পার্টটা একটু বোঝার মতো আছে। আচ্ছা, তাহলে এ বি ম্যাট্রিক্স যেটা হবে, সেই এ বি ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু হবে, এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এ বি ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/4 অর্ডারের। তার মানে দুইটা থাকবে তার রো, চারটা থাকবে তার হচ্ছে কলাম। দুইটা রো যদি হয়, চারটা কলাম, এরকম হওয়ার কথা না? দেখো তো, দুইটা রো চারটা কলাম। এখন যদি ক্যালকুলেট করি, কিভাবে করব? ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম কম্পোনেন্ট ওয়াইজ, 1 এর সাথে 4, 2 এর সাথে 0, 4 এর সাথে সাথে 2। তার মানে 1 টাইমস 4 প্লাস 2 টাইমস 0 প্লাস 4 টাইমস 2, 8, এটা 12 হবে। সিমিলারলি তুমি যখন রো চেঞ্জ করবা, তখন কি হবে? রো ঠিক থাকবে, কলাম চেঞ্জ হবে। এই রোটা ঠিক থাকবে, তার সাথে এই পরের কলামে মাল্টিপ্লিকেশন হবে। রো ঠিক থাকবে, তার সাথে পরের কলামে মাল্টিপ্লিকেশন হবে একইভাবে। রো ঠিক থাকবে, তার সাথে তার পরের কলামে মাল্টিপ্লিকেশন হবে। তার মানে এখানে একটা প্যাটার্ন দেখো, প্যাটার্নটা কেমন? রো নাম্বার 1 এর সাথে কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4 এর মাল্টিপ্লিকেশন। এখানে ব্যাপারগুলো কি হচ্ছে? রো 1 এর সাথে কলাম 1 এর মাল্টিপ্লিকেশন, রো 1 এর সাথে কলাম 2 এর মাল্টিপ্লিকেশন, রো 1 এর সাথে কলাম 3 এর মাল্টিপ্লিকেশন, রো 1 এর সাথে কলাম 4 এর মাল্টিপ্লিকেশন। সিমিলার ওয়েতে যখন তুমি সেকেন্ড রোতে আসবা, R2, তখন এখানে R2 রো ঠিক থাকবে সবগুলোর ক্ষেত্রে। R2 রোকে রাখা হচ্ছে ফিক্সড, কারণ রো তো চেঞ্জ হচ্ছে না, কলাম চেঞ্জ হচ্ছে।
R2 এর সাথে কলাম 1 এর মাল্টিপ্লিকেশন, কলাম 1 এই স্থান থাকবে। R2 এর সাথে কলাম 2 এর মাল্টিপ্লিকেশন, R2 এর সাথে কলাম 3 এর মাল্টিপ্লিকেশন, R2 এর সাথে কলাম 4 এর মাল্টিপ্লিকেশন, এই পজিশন সেইগুলো থাকবে। এইভাবে সাধারণত ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয়, যা আমরা অটোমেটিক সিস্টেম শিখে আসছি। এই বিষয়টা সম্বন্ধে বইতে যদি দেখি, বইতে করে দেওয়া আছে। দেখো যে বইতে এক্সাম্পল 7-এ এই প্যাটার্নটাকে তারা ফলো করে ম্যাথ করছে। একটু সাথে একসাথে দিয়ে দেই। এখানে দেখো, এখানে দেওয়া আছে, দেখো দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা। দেখো তো এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ কি? কোন একটা ম্যাট্রিক্সের রো গুলা যদি কলামে কনভার্ট হয়ে যায় তাহলে তাকে আমরা ট্রান্সপোজ বলি। দেখো বি একটা ম্যাট্রিক্স, তার রো সংখ্যা ছিল 3টা, এই রো গুলা যদি কলাম আকারে লেখা হয় তাকে ট্রান্সপোজ বলা হয়। তার মানে কোনটা ম্যাট্রিক্সের রো গুলাকে কলামে নিয়ে গেলে কলাম রো নিয়ে তাকে ট্রান্সপোজ পাওয়া যায়। এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের রো সংখ্যা এখন যদি বলো এ ট্রান্সপোজ করো তাহলে কি করবা, যেগুলা রোতে ছিল সেগুলা চলে যাবে কলামে, এই রোটা কোথায় চলে যাবে, কলামে চলে যাবে। এই রোটা কোথায় চলে যাবে, এই কলামে চলে যাবে। এই রোটা এই কলামে চলে যাবে। তার মানে একটা ম্যাট্রিক্সের রো গুলো যদি কলামে, কলাম গুলা যদি রোতে পরিণত হয় তাকে বলা হচ্ছে ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্সের। তারপর দেখো ট্রেস। ট্রেস জিনিসটা কি? একটা ট্রেস হচ্ছে তার যে ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল, এই ডায়াগোনালটাকে বলা হয় মেইন ডায়াগোনাল। মেইন ডায়াগোনাল অ্যাড করলে যা পাওয়া যায় তাকে ট্রেস বলা হয়। ট্রেস 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। মনে করো এই ম্যাট্রিক্সের ট্রেসটা কি হবে, এই ম্যাট্রিক্সের ট্রেসটা হচ্ছে এখানে 1 1 এই এগুলা অ্যাড করতে হবে। 1 প্লাস 1 প্লাস 8, 10 হচ্ছে তার ট্রেসের ভ্যালু। এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, এই ম্যাট্রিক্সের ট্রেসও 10 হবে। আচ্ছা, এখান থেকে এই টাইপের বলো কোশ্চেন, বলো। হ্যাঁ, বলো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো চেঞ্জ আসতেছে না, ডায়াগোনাল তো সেম থাকতেছে।
সেটা তো দেখলাম, সমানই দেখতেছো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো ডায়াগোনাল চেঞ্জ আসতেছে না, যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়। 2x3 ম্যাট্রিক্সের ট্রেস নাই। ট্রেসের শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটা কি হইতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। স্কয়ার ম্যাট্রিক্সে তো ডায়াগোনাল হয়, অন্য ম্যাট্রিক্সে তো ডায়াগোনাল হয় না। এই জন্য একটা ম্যাট্রিক্স যদি স্কয়ার হয় তাহলে তার ডায়াগোনাল থাকবে, সেই ডায়াগোনালটাকে যোগ করলে তাকে আমরা ট্রেস বলতেছি। যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে তো ট্রেস, তার ডায়াগোনাল তো পাচ্ছি না আমরা। যেমন মনে করো একটা ম্যাট্রিক্স 1 1 3 1 1 5, এর ডায়াগোনাল নাই তো। স্কয়ার ম্যাট্রিক্স হলে না তার ডায়াগোনাল বলতে পারবো। ট্রেস হওয়ার শর্ত হচ্ছে তাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, তোমার রো সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে, এই জন্য তার ডায়াগোনাল গুলো সমান হবে। আচ্ছা দেখো, এরপরের যে জিনিসটা আমরা পড়াবো, এই চ্যাপ্টার থেকে এগুলো পড়লে চলবে। তারপরের চ্যাপ্টার যদি আসি, ম্যাট্রিক্সের ইনভার্স। ম্যাট্রিক্স ইনভার্স এখানে আমরা 2x2 ম্যাট্রিক্স দেখবো, পরের চ্যাপ্টার 3x3 দেখবো। এখানে কিছু এলিমেন্টারি কথাবার্তা আছে, যেমন জিরো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি যদি জিরো হয় তাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে 0 0 0, সবগুলাই জিরো, এখানে সবগুলো জিরো, মানে ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি যদি জিরো তাকে বলা হবে জিরো ম্যাট্রিক্স। তারপরে আসো আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হবে, তার রো সংখ্যা কলাম সংখ্যা সমান, তার যে মেইন ডায়াগোনাল সেগুলো সব 1 হবে, বাকিগুলো 0 হবে, তাদেরকে বলা হয় আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলো কিভাবে লেখা যেতে পারে, আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলো লেখা যাওয়ার জন্য কিছু সিস্টেম আছে, একটু দেখাইতে হবে। দেখো, যদি বলা হয় 1, এই ম্যাট্রিক্সের রো সংখ্যা 1 কলাম সংখ্যা 1, একে বলা হয় I1। 1 0 0 1, এই ম্যাট্রিক্সটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তার মেইন ডায়াগোনাল গুলো 1, বাকি সব 0, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় I2 সংক্ষেপে। সিমিলারলি একটা ম্যাট্রিক্সের 1 0 0 0 1 0 0 0 1, মেইন ডায়াগোনাল সব 1, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স I3 বলা হয়। সিমিলারলি যদি 4x4 হয় তাহলে I4 বলা হয়। সবগুলা মেইন ডায়াগোনাল কি হবে, 1, বাকি যা থাকে সব 0। এদেরকে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। সাধারণত ম্যাট্রিক্সে এটা 1 এর মতো কাজ করে I। যেমন কোন একটা সংখ্যা 5 কে যদি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। সিমিলারলি ম্যাট্রিক্স কে যদি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো 1 এর পরিবর্তে কি পাবো, I পাবো। তার মানে যে কোনো সংখ্যা ক্যালকুলেশনে যেটা 1 থাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেই 1 এর জায়গায় আমরা কি পাই, I পাই। I একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর দেখো এক্সাম্পল 4 5 দেখবা, 4 5 দেখতে হবে না, অত ইম্পর্টেন্ট না। ম্যাট্রিক্সের ইনভার্স, আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কি বের করতে পারবো, ইনভার্স বের করার জন্য আমাদের দুটো ডেফিনেশন জানতে হবে। একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এ যদি n/n অর্ডারের হয়, তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের সাথে রিলেটেড সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা সাধারণত ডিটারমিনেন্ট বলি। ডিটারমিনেন্ট সম্বন্ধে আরো ডিটেল কথা আমরা একটু পরের স্টেপে গিয়ে, যখন ডিটারমিনেন্ট পড়াবো তখন আরো কথাবার্তা বলবো। ডিটারমিনেন্ট কি, কিভাবে বের করতে হয়, ডিটারমিনেন্টের সাথে কোফ্যাক্টরের সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করা হবে। আপাতত ডিটারমিনেন্ট হচ্ছে একটা সংখ্যা ম্যাট্রিক্সের সাথে রিলেটেড, যে সংখ্যার ভ্যালুটা যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের কখনো ইনভার্স বের করা যায় না, নন ইনভার্টিবল, তার ইনভার্স পসিবল না। তারপরে আসো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স।
নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা ঠিক একই কন্ডিশন, এ স্কোয়ার ম্যাট্রিক্স হবে, যেটার ডিটারমিনেন্ট কি হবে, নন জিরো হবে। ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা সম্ভব হবে। তার মানে কোনো ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার আসলে ইনভার্স থাকবে না, তার ডিটারমিনেন্টের মান জিরো। কোনো ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তার আসলে ইনভার্স থাকবে, তার ডিটারমিনেন্টের মান নন জিরো হবে। এখন কোশ্চেন হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করা যায়। 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার যে প্রসিডিওর সেটা আমরা একটু দেখি। এক্সাম্পল 6 এর ম্যাথটা দেখবো। A নাম্বার ম্যাথ, 6152। ডিটারমিনেন্ট অফ A কত হবে, 6152। এই 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করো 12, 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করো 5, 7। ডিটারমিনেন্ট A এর ভ্যালু কত, 7। ডিটারমিনেন্ট অফ A নট ইকুয়াল টু 0, তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স A এর ইনভার্স সম্ভব হবে। A ম্যাট্রিক্সের ইনভার্সটা কিভাবে বের করব, ইনভার্স বের করার প্রসিডিউর হচ্ছে A ইনভার্স 1/ডিটারমিনেন্ট অফ A অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সন্ধে সামনে আমাদের ডিজিটের কথা আসবে, এখন শুধু আমরা প্রসিডিউরটা দেখব। মেইন ডায়াগোনাল 6 এর জায়গায় 2 কে দিবা, 2 এর জায়গায় 6 কে দিবা, তার মানে 2 6। আর এখানে যেটা সাইন থাকবে 1 এর আগে কত আছে, প্লাস, তার আগে মাইনাস দিয়ে দিবা। 5 তার আগে কি আছে, প্লাস, তার আগে মাইনাস দিয়ে দিবা। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তার মানে 1/7 2 minus 1 minus 5 6। এটা হচ্ছে আমাদের ইনভার্স। দেখো তো বুঝতে পারো কিনা। আবার এখানে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ম্যাট্রিক্সের কোনো ইনভার্স নাই। বি নাম্বার প্রবলেমে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট অফ এ কত হবে, -1 2 3 -6। দেখো ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে, 6 - 6 0। তার মানে এ ইনভার্স পসিবল না, নন ইনভার্টিবল সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে দেখো একটা প্রপার্টি, এক্সাম্পল 9। আমরা যদি এক্সাম্পল 9 দেখি, এক্সাম্পল 9 এ কি প্রমাণ করতে বলা হয়েছে, এ বি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। তার মানে কি করতে হবে, আমাদের এ দেওয়া আছে বি দেওয়া আছে, এ বি কে আমরা মাল্টিপ্লাই করব, করার পর এ বি কে ইনভার্স বের করব। আবার যেটা করব, ইন্ডিভিজুয়ালি বি এর ইনভার্স বের করব, এ এর ইনভার্স বের করব। এই দুইটা ইনভার্স বের করার পর দেখব যে সমান হয়ে যাচ্ছে। এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আর ইনভার্স বের করতে পারলেই চলবে। এরপর আসলে দেখো পাওয়ার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের পাওয়ার যদি দেওয়া থাকে সেটাকে আমরা বলি পাওয়ার ম্যাট্রিক্স। পাওয়ার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি এখানে দেওয়া আছে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হওয়ার কথা, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু i। a টু দি পাওয়ার n এর পাওয়ার যদি 3 হয় তো 3 বার মাল্টিপ্লিকেশন করতে হবে, এর পাওয়ার 4 হয় 4 বার মাল্টিপ্লিকেশন করতে হবে।
সিমিলারলি এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে, এ ইনভার্স তাকে আবার ইনভার্স করলে সেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন এভাবে লেখা যায়। আচ্ছা, এক্সাম্পল 10 একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এক্সাম্পল 10-এ আমি কে অ্যাটেন্ডেন্স দিতে বলছি এখন। যখন যেটা করতে বল তখন সেটা করাটাই বুদ্ধিমানের কাজ। দেখো তোমাকে যদি বলা হয় বের করো তো এ টু দি পাওয়ার মাইনাস থ্রি, তুমি দুইভাবে করতে পারো। এ টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান, তিনবার মাল্টিপ্লাই করতে পারো। অথবা এক কাজ করতে পারো, এ এ এ এ কিউ বের করবা, এ কিউ বের করে তার ইনভার্স নিবা, তার মানে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বের হয়ে যাবে। তার মানে তোমাকে যদি বলা হয় একটা ম্যাট্রিক্সের এ টু দি পাওয়ার থ্রি বের করো, কিভাবে বের করবা? এ ম্যাট্রিক্সকে তিনবার মাল্টিপ্লাই করবা, প্রথমে এ স্কোয়ার বের করবা, দেন এর সাথে মাল্টিপ্লাই করবা। তারপর তোমার যদি বলা হয় এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বের করো, তো তুমি এ ইনভার্স বের করে করতে পারো তিনবার মাল্টিপ্লিকেশন, অথবা এ কিউ বের করে তার ইনভার্স বের করতে পারো। দেখো এখানে এখানে কি করছে, প্রথমে এ ইনভার্স বের করে তারপরে তিনবার মাল্টিপ্লিকেশন করছে, আর এখানে এ কিউ করে তার ইনভার্স বের করছে, একই আনসার দিবে। তারপরে আসো আরেকটা ম্যাথ, ম্যাট্রিক্স পলিনোমিয়াল, এক্সাম্পল 12। কোন একটা ম্যাট্রিক্সের, যেমন এখানে এটা একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটা এক্স এর, এখন তুমি যদি এখানে বের করো পি অফ এ, এক্স জায়গায় কি বসবে, এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি, যেখানে ওয়ান ছিল সেই জায়গায় আই চলে আসবে, আই। যেহেতু এ ম্যাট্রিক্সের অর্ডার টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স, তো এখানে কি আসবে, এখানে আসবে আই টু। যদি এ থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স হইতো তাহলে এখানে কি আসতো, আই থ্রি। তার মানে একটা ম্যাট্রিক্সের যদি কোনো পলিনোমিয়াল এরকম থাকে পি অফ এক্স ফাইভ এক্স প্লাস ফাইভ, তুমি কি করবা, পি অফ এ ফাইভ এর সাথে এ মাল্টিপ্লাই করবা, এখানে ফাইভ ইন্টু ওয়ান ছিল, ওয়ানের জায়গায় কি চলে আসবে, আই। সবগুলো অর্ডার ম্যাচ করতে হবে, অর্ডার না ম্যাচ করে মাল্টিপ্লিকেশন এবং বাকি যে কাজগুলো, মাল্টিপ্লিকেশনের জন্য ভিন্ন অর্ডার, কিন্তু এই আই এর সাথে এই এর অর্ডার ম্যাচ করতে হবে। দেখো তো বুঝতে পারো কিনা।